আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে যারা যুক্ত হবে তাদের জন্য শুভকামনা থাকলো। আশা করছি তোমরা সকলে সুস্থ এবং নিরাপদে আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। পাশাপাশি আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 21 পৃষ্ঠা, মূল বইয়ের 21 পৃষ্ঠার 3 নম্বর পার্ট নিয়ে কথা বলবো। দ্বিতীয় অধ্যায়ে আছি আমরা। 3 নম্বর পার্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। যদিও যেহেতু আমাদের সেকেন্ড মান্থলি পরীক্ষা, আমরা ক্লাস আর বেশি পাবো না। আশা করছি হয়তো এটাই শেষ ক্লাস। তারা আমাদের একটু অন্যান্য আরও অধ্যায়গুলো যখন কী করতে হবে, টাচ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, 8টি পার্ট আছে। 8টি পার্টের মধ্যে আমরা মাত্র 3 নম্বর পার্টে আছি। যেহেতু ক্লাস খুব একটা বেশি হয়নি, আমরা যেটুকু পেয়েছি ইউটিউবের মধ্যে, তো সিলেবাস অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে ফেলবো। ঠিক আছে, তোমাদের হাতে খুব শর্ট টাইমে কি হবে, শীত পৌঁছাবে। তোমরা যদি কিনে যাও স্কুল থেকে, তোমাদের পরীক্ষার উত্তরপত্র নিয়ে যাও, সাথে বোধহয় তোমাদের কি দিয়ে দেওয়া হবে, কি দেওয়া হবে। তো শীত পড়লে তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে আশা করি। তবে বেশি কিছু জানার জন্য ক্লাস করতে হবে। ঠিক আছে, সকলের প্রতি বিনীত রিকোয়েস্ট, ক্লাস শেষ না হওয়া অবধি যে কজন আমরা যুক্ত হয়েছি সকলেই স্যারের কি হবো, সাথে থাকবো। ঠিক আছে, ইতিমধ্যে আমি স্ক্রিন শেয়ার করছি। তারপরে সব খেয়াল করো। পার্ট 3, পানি নিষ্কাশনের উদ্দেশ্য, পানি নিষ্কাশনের ধারণা ও উদ্দেশ্য। ধারণা কি? ধারণাটা আমরা একটু নিই আগে, ধারণা বুঝি। পরিমিত পানি সেচ যেমন ফসলের জন্য ভালো, ঠিক আছে, তেমনি অতিরিক্ত পানি ফসলের জন্য খুবই ক্ষতিকর। পানির নিষ্কাশনের ধারণা, এই বিষয়টা আমরা জানছি। খেয়াল করো, পানি জমির জন্য যেমন দরকার, আবার পানি অতিরিক্ত হলে পানি ফসলের জন্য কি খুবই ক্ষতির কারণ। ফসলের জমি থেকে অতিরিক্ত পানি অপসারণ করাকেই পানি নিষ্কাশন বা পানি নিকাশ বলা হয়। তোমরা এই নোট করো, একটা খাতায় তোমরা লিখো এটা, এই অংশটুকু কার্সর দিয়ে যেটা দেখাচ্ছি। ফসলের জমি থেকে অতিরিক্ত পানি অপসারণ করাকেই পানি নিষ্কাশন বা পানি নিকাশ বলে। ক্লাসে তোমরা দেখাইতে হবে, নোট করে এটা। ফসলের জমিতে জমে থাকা পানি অধিকাংশ ফসলের জন্য ক্ষতিকর। ধানের জমিতে পানি জমে থাকা উপকারী হলেও পেঁপে গাছ জমে থাকা পানি, পেঁপে গাছে হবে এটা, জমে থাকা পানি সহ্য করতে পারে না। আচ্ছা, পেঁপে গাছ জমে থাকা পানি সহ্য করতে পারে না, তাহলে কোন জিনিস পানি সহ্য করতে পারে আর কোন জিনিস পানি সহ্য করতে পারে না সেটা আমরা জেনেছি। যদি বলা হয় কোন ফল গাছ পানি জমে থাকা সহ্য করতে পারে না, তাহলে কি হবে? পেঁপে গাছ। কি হবে? পেঁপে গাছ। আর কোন ফসল পানি জমে থাকার উপকারী বা সহ্য করতে পারে? ধানের জমি। ফসলের জমিতে একটি নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছ মারা যায়, সেটা তো আমরা সবাই জানি। আবার পানি জমে থাকা ফসলের জমি থেকে পানি নিকাশ না করা পর্যন্ত সেখানে বীজ বপন করা যায় না, চারা রোপণ করা যায় না এবং গাছও লাগানো যায় না। সুতরাং পানির অভাব হলে গাছে পানি দিতে হবে। জমিতে বৃষ্টির পানি জমে থাকলে কিংবা সেচের পানি বেশি হলে অতিরিক্ত পানি তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে। আমি যদি কি করতে চাই, সঠিকভাবে জমিতে চাষ করতে যাই, গাছ রোপণ করতে যাই, কেমন চারা রোপণ করতে যাই, তাহলে আমাকে অবশ্যই পরিমিত পানি দিতে হবে। পানি বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। কম হলে কি হবে, আবার তোমার কি হবে, পানির অভাব হবে। আবার যদি বেশি হয় তাহলে কি হবে, গাছ মারা যাবে। আমাদের সব বিষয় মাথায় রেখে কি করতে হবে, জমি চাষ বা ফসল উৎপাদন, গাছ রোপণ, এই প্রক্রিয়া করতে হবে। ঠিক আছে, অতিরিক্ত পানির ক্ষতির দিক আমরা এখন এই বিষয়ে জানবো। অতিরিক্ত পানি ফসলের ক্ষেতে জমে থাকলে কি ক্ষতি হয় তার নিচে উল্লেখ করা হলো। আমরা একটু জানবো। 1 নাম্বার, মাটিতে ফসল শিকড় এলাকায় বায়ু চলাচলের বিঘ্ন ঘটে।
যে মাটিতে যে বায়ু চলাচল করে আমরা দেখতে পাই না, কিন্তু এখানেও বায়ু চলাচল করে, ওটা কি হবে না, ঠিকভাবে হবে না, বিঘ্ন ঘটবে। ফলে অক্সিজেনের অভাবে শিকড় বা গাছের বৃদ্ধি ব্যাহত হয়। ওখানেও কি হয়, মাটির নিচেও কি হয়, অক্সিজেনের অভাব হয়। ওই অভাবের কারণে কি হবে, শিকড় তলা তথা গাছের বৃদ্ধি ব্যাহত হবে, গাছ বাড়বে না। ঠিক আছে। দীর্ঘদিন পানি জমে থাকার ফলে 2 নম্বরে যেটা বলা হচ্ছে অতিরিক্ত পানির ক্ষতির দিক। 2 নম্বর, দীর্ঘদিন পানি জমে থাকার ফলে মাটির বন্ধ পরিসর কি হবে, পানি পূর্ণ হয়ে থাকে, এতে অক্সিজেন শূন্য হয়ে ফসলের শিকড় পচে গাছ মারা যায়। তাহলে দীর্ঘদিন পানি জমে থাকলে কি হবে, মাটির বন্ধ পরিসর হয়ে এতে অক্সিজেন শূন্য হয়ে ফসলের শিকড় পচে গাছ মারা যায়। ঠিক আছে। কোন সমস্যা? আচ্ছা, 3 নম্বরে যেটা বলা হচ্ছে উপকারী অণুজীবের বৃদ্ধি ব্যাহত হয়। উপকারী অণুজীব সৃষ্টিকারী অণুজীবের সংখ্যা ও সংক্রমণ বাড়ে। যেগুলো প্রয়োজনীয় জীব দরকার গাছের জন্য, ওই ধরনের পোকা, ওই ধরনের অণুজীব দরকার নেই, পোকা যেগুলো দরকার নেই গাছের জন্য, ওগুলো কিভাবে বেড়ে যাবে। পানির ক্ষতির দিকে এটা। 4 নম্বর বলতে কোনো কোনো পুষ্টি উপাদানের প্রাপ্যতা কমে যায়। অতিরিক্ত পানি জমে থাকার কারণে কি হবে, পানির যে একটা ফসলের যে একটা পুষ্টি উপাদানের প্রাপ্যতা আছে সেটা কি হবে, কমে যাবে। এবার পানি নিকাশের উদ্দেশ্য, পানি নিকাশটা আমরা বুঝি। পানি নিকাশের জন্য একটা পদ্ধতি আমরা এখানে দেখতে পাচ্ছি, চিত্র 2.6, নালা পদ্ধতি দ্বারা পানি নিষ্কাশন। নালা পদ্ধতি দ্বারা পানি নিষ্কাশন। পানি নিষ্কাশন অনেকগুলো পদ্ধতি ছিল, আমরা এর আগের পাঠে জেনেছি। তার মধ্যে এখানে নালা পদ্ধতির কথা পরামর্শ করা হচ্ছে। পানি নিকাশের উদ্দেশ্য হলো 1, মাটিতে বায়ু চলাচল বাড়ানো। পানি নিকাশ কেন করব, মাটিতে বায়ু চলাচল বাড়ানোর জন্য। 2 নম্বর, গাছের মূলকে কার্যকরী করা। গাছের গোড়ায় পানি থাকলে গাছ কি হবে, সতেজ থাকবে। কেমন? তারপর 3 নম্বর বলা হচ্ছে উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করা। যেগুলো প্রয়োজনীয় গাছের জন্য ওই ধরনের প্রকার কি করতে হবে, বাড়াতে হবে। 4 নম্বর বলা হচ্ছে মাটির তাপমাত্রা সহনশীল মাত্রায় আনা। মাটির তাপমাত্রা গাছের উপযোগী করে তোলা। 5 নম্বর বলা হচ্ছে মাটিতে আনা, জৌমানির রস। মাটিতে কি আনা, রস আনা। আচ্ছা, পানি নিকাশের ব্যবস্থা, পানি নিকাশ করবো, আছে একটা 2.7 পাকা সেচ নালা দ্বারা পানি নিষ্কাশন। পাকা নালা দিতে হবে। আমরা মাঝে মধ্যে দেখতে পাই জমির মধ্যে পাকা নালার ব্যবস্থা করা হয়, ওই পাকা নালা দিয়ে কি করা হয়, পানি নিকাশের ব্যবস্থা করা হয়। ঠিক আছে। 1 নম্বর, পানি নিকাশের জন্য নিজের ব্যবস্থা করে নেওয়া যায়। পানি নিকাশের জন্য কি কি ব্যবস্থা নিতে পারি আমরা? 1 নম্বর, কাঁচা নিকাশ নালা তৈরি করা। যেখানে চিত্রে যা আছে, চিত্রে আমরা দেখতে পাচ্ছি, চিত্রে দেখো পাকা নালা তৈরি করা হয়েছে। 2 নম্বর, পাম্পের সাহায্যে নিকাশ করা। এখানে একটা পাম্প বসাবো, পাম্পটা পানি উঠিয়ে কোথায় যাবে, এই নালা দিয়ে চলে যাবে। 3 নম্বর হচ্ছে পাকা সেচ নালা তৈরি করা। হ্যাঁ, কাঁচাও করা যায়, পাকাও করা যায়। প্রথমটা হচ্ছে কাঁচা নিকাশ নালা তৈরি করা, 3 নম্বর হচ্ছে পাকা সেচ নালা তৈরি করা। অতিরিক্ত পানির উৎসমুখে বাদ দেওয়া। আমার যেখানে অতিরিক্ত পানি হবে এখানে বাদ দিয়ে দিব। ঠিক আছে। পানির গতি পরিবর্তন নালা তৈরি করা। পানির গতি পরিবর্তন বলতে পানি আমার যখন বেশি হবে তখন এই এমন একটা নালা রাখবো, এমন একটা নালা তৈরি করবো জমিতে, অতিরিক্ত হলে এটাতে চলে যাবে, অর্থাৎ লেভেল ঠিক রাখবো। বেশি হলে সেটা গড়িয়ে অন্য জমিতে চলে যাবে, এরকম একটা প্রসেস তৈরি করতে হবে। আচ্ছা, নতুন কি শব্দ শিখেছি আমরা? পানি নিষ্কাশন, মাটিতে জোয়ানা অণুজীব, শিকড় এলাকা দেয়। এখন পার্ট 4 নিয়ে কথা বলবো, কারণ আমাদের পরীক্ষা যেহেতু সামনে, আগামী সপ্তাহে বোধহয় 26 তারিখের আগের যে দিন আছে ক্লাস হবে, আর 26 তারিখের পর থেকে বোধহয় ক্লাস নাও হতে পারে পরীক্ষার কারণে, সেহেতু আমরা অন্যান্য পাঠগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। মাছের পুকুরের পানি শোধন। মাছের পুকুরের পানি শোধন বিষয়টা কেমন? আমরা যারা আছে একটু পরিবেশটা উল্টাপাল্টা না করি। ঠিক আছে। দেখো, পুকুরে মাছ চাষ অতি পরিচিত কৃষি প্রযুক্তি।
এই প্রযুক্তির সফল ব্যবহার তখনই সম্ভব যখন পুকুরের পরিবেশ মাছের জন্য স্বাস্থ্যকর এবং বৃদ্ধিতে সহায়ক হয়। পুকুরের পরিবেশ বলতে জলজ, আগাছামুক্ত, স্বাদু পানি বিশিষ্ট পুকুরকে বোঝায়। পুকুরের পরিবেশ বলতে কি বুঝো? যদি প্রশ্ন করা হয়, 1 নম্বরের একটা কুইজ নয়, জ্ঞানমূলক প্রশ্ন করা হয়, তখন কি বলতে হবে? হ্যাঁ, পুকুরের পরিবেশ বলতে কি বুঝো? তাহলে কি বলবে? জলজ, আগাছামুক্ত, স্বাদু পানি বিশিষ্ট পুকুরকে বোঝায়। পুকুরকে বোঝায়। কেমন? পুকুর থেকে মাছের ভালো উৎপাদন পেতে হলে পুকুরের পরিবেশ তথা পানির গুণাগুণ রক্ষা করা খুবই জরুরি। আচ্ছা, এরপর নানা কারণে পুকুরের পানি দূষিত হতে পারে। আর পানি দূষিত হলেই এতে অক্সিজেনের অভাব ঘটে এবং পানিতে বিষক্রিয়া দেখা দেয়, রোগ জীবাণুর প্রাদুর্ভাব ঘটে। ফলে আমরা মাঝে মধ্যে দেখতে পাই গ্রামের বা বিভিন্ন জায়গায় যেখানে পুকুর আছে, পুকুরগুলো মাঝে মধ্যে ময়লাযুক্ত হয়ে যায়, মাঝে মধ্যে দেখা যাচ্ছে এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এরপরে দেখা যাচ্ছে কোনো ধরনের মাছ চাষও করা যাচ্ছে না, তাও আবার রোগ জীবাণু ছড়ায়, ফলে মাছ মারা যায়, কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশ দূষিত হয়। কাজেই মাছকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের জন্য এবং বিষক্রিয়া ও অন্যান্য রোগ জীবাণু থেকে বাঁচানোর জন্য পুকুরের পানি শোধন করা দরকার। শোধন মানে সেচে ফেলা, কি করা? উঠিয়ে নিয়ে। আমরা মাঝে মধ্যে এখন দেখতে পাচ্ছি বর্ষা আসার আগে থেকেই অনেকেই কি করেছে, পুকুর খনন করে ফেলেছে, কারণ বর্ষার পানি ওখানে পড়বে, পানি কি হয়ে যাবে, ভরা হবে। তারপর বলা হচ্ছে নিচে পুকুরের পানির গুণাগুণ নষ্ট হওয়ার কারণ ও শোধন পদ্ধতি আলোচনা করা হলো। গুণাগুণ নষ্ট হওয়ার কারণ: 1 নম্বর, দ্রবীভূত অক্সিজেনের অভাব। দ্রবীভূত অক্সিজেনের অভাব পুকুরের একটি সাধারণ সমস্যা। সকালে বা বিকালে অথবা দিনের যে কোনো সময়ে, মেঘলা দিনে এবং কোনো কোনো সময় বৃষ্টির পর পুকুরের পানিতে অক্সিজেনের অভাব ঘটে। এর সুস্পষ্ট লক্ষণ হলো অক্সিজেনের অভাবে মাছ পানির উপরে ভেসে খাবি গায় এবং ক্লান্ত হয়ে পানির উপরিভাগে ঘোরাফেরা করে। তার মানে আমরা যদি মাছ পানির উপরে ভাসতে দেখি, তখন আমাদের বুঝতে হবে এখানে পানির অক্সিজেনের কি হয়েছে, এই পানির অক্সিজেনের অভাব হয়েছে। অক্সিজেনের বেশি অভাব হলে মাছ মরতে শুরু করে। তাহলে পুকুরে মাছ মরে যাওয়ার পরিস্থিতি যদি আমরা দেখি, তখন বুঝতে হবে আমাদেরকে এখন কি হচ্ছে, এই পুকুরে যথেষ্ট অক্সিজেনের অভাব হচ্ছে। কেমন? তারপরে বলা হচ্ছে এই সময় কৃষকের ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। পুকুরে অক্সিজেনের অভাব ঘটলে নিচে উল্লেখিত প্রযুক্তি গ্রহণ করে সুফল পাওয়া যায়। কি করতে হবে? 1 নম্বরে, পুকুরে সাঁতার কেটে অক্সিজেনের অভাব দূর করা। অক্সিজেনের অভাব দূর করার জন্য পুকুরে কি করতে হবে? সাঁতার কাটতে হবে। পুকুরের পানি খুবই শান্ত থাকে, এক স্থানের পানি অন্য স্থানে সঞ্চালিত হয় না। সঞ্চালিত মানে চলাচল, সঞ্চালিত মানে কি? চলাচল। ফলে পানিতে অক্সিজেন দ্রবীভূত হয় না। এই অবস্থায় পুকুরে সাঁতার কাটার ব্যবস্থা করলে অক্সিজেনের অভাব থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাহলে যেই পুকুরে অক্সিজেনের অভাব দেখা দিবে, ওই পুকুরে কি করতে হবে? সাঁতার কাটার ব্যবস্থা করলে, ঠিক আছে, থাকলে কি হবে? অক্সিজেনের অভাব দূর হবে। সাঁতার কাটার জন্য কিশোরীদের পুকুরে নামিয়ে দেওয়া যায়। তাহলে কাদেরকে বাচ্চা যারা আছে, এদেরকে, অর্থাৎ তোমাদের বয়সী যারা আছে, এদের কি করতে হবে? ওই পুকুরে সাঁতার কাটার জন্য নামাই দিতে হবে। তখন কি হবে? অক্সিজেনের অভাব দূর হবে। চিত্র 2.8, পুকুরে সাঁতার কাটা। পুকুরে সাঁতার কাটলে কেমন চিত্র হতে পারে সেটা এখানে দেখাচ্ছে। বাঁশ দ্বারা পুকুরের পানিতে আঘাত করা। বাঁশ দিয়ে পুকুরের পানিতে আঘাত করা। এখানে পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি, বর্ণনা করে পড়ি। চিত্র 2.9, বাঁশ দ্বারা পুকুরের পানিতে আঘাত করা। কিভাবে আঘাত করছে তোমরা একটু খেয়াল করে দেখবে। বিস্তারিত বর্ণনা কি আছে আমরা করি। বাঁশ দ্বারা পুকুরের শান্ত পানিতে আঘাত করলে পানিতে তোলপাড় হয় ও ঢেউ উৎপন্ন হয়। ফলে পানিতে বাতাসের অক্সিজেন দ্রবীভূত হয় ও সমস্যা দূর হয়। তাহলে পুকুরের পানিতে অক্সিজেনের অভাব দূর করার জন্য আরো একটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি? বাঁশ দ্বারা পুকুরের পানিতে কি করতে হবে? আঘাত করতে হবে। ঠিক আছে? তাহলে ওই ক্ষেত্রে আমরা কি বলবো? ক্রমাগত বাঁশ দিয়ে আঘাত করে পুকুরের এক পাড় থেকে অন্য পাড় পর্যন্ত পৌঁছালে সুফল পাওয়া যায়। অর্থাৎ আমরা যখন পানিতে বাড়ি দিয়ে বাঁশ দিয়ে বাড়ি দেবো, তখন পানিগুলো কি হবে? ঢেউ খেলবে। ওই ঢেউ খেললে এই পাড় থেকে ওই পাড়ে ঢেউ খেললে বুঝতে হবে এখানে কি হয়েছে? অক্সিজেনের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে
2 নাম্বার বলা হচ্ছে পুকুরের পানি ঘোলা হওয়া। বিভিন্ন কারণে পুকুরের পানি ঘোলা হয়। ক্ষুদ্র মাটির কণা পুকুরের পানি ঘোলা করে। আবার পুকুরের পাড় ধুয়ে বৃষ্টির পানি প্রবেশ করেও পানি ঘোলা হয়। আমরা এগুলো সবাই জানি। ক্রমাগত কয়েকদিন বৃষ্টি হলে চতুর্দিক থেকে বৃষ্টির পানি পুকুরে প্রবেশ করে এবং পানি অধিক ঘোলা হয়। পুকুরের ঘোলা পানি শোধনের জন্য নিচের প্রযুক্তি গ্রহণ করা যায়। কিভাবে এই ঘোলা পানিকে পরিষ্কার করব? ক, শতক প্রতি 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করে ঘোলা পানি থিতিয়ে স্বাভাবিক করা যায়। ঘোলা পানিতে কি করবো? আমরা চুন ছিটাবো, চুন প্রয়োগ করব। চুন প্রয়োগ করলে কত কেজি চুন প্রয়োগ করতে হবে? শতক প্রতি, অর্থাৎ পুকুরের পরিমাণ প্রতি 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করে ঘোলা পানি কি করা যাবে? স্বাভাবিক করা যাবে। খ নাম্বার, শতক প্রতি পুকুরের পানি 30 সেন্টিমিটার গভীরতার জন্য 240 গ্রাম ফিটকিরি প্রয়োগ করে ঘোলা পানি থিতানো যায়। তাহলে পানি পরিষ্কারের আরো একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কি করা? ফিটকিরি দেওয়া। আমরা ফিটকিরি দেওয়ার ব্যাপারটা খুবই সবাই জানি। কত দিতে হবে? শতক প্রতি পুকুরের পানির 30 সেন্টিমিটার গভীরতার জন্য দিতে হবে 240 গ্রাম ফিটকিরি প্রয়োগ করতে হবে। তাহলে ঘোলা পানি কি হবে? পুকুরের ঘোলা পানি পরিষ্কার হবে। 2 নাম্বার বলা হচ্ছে সবচেয়ে সহজ প্রযুক্তি হলো শতক প্রতি 12 কেজি খড় পুকুরের পানিতে রাখা। ঠিক আছে? এই 3টি পদ্ধতির কথা বলা হচ্ছে, যে পদ্ধতিগুলো প্রয়োগ করলে পুকুরের ঘোলা পানি কি হবে? পরিষ্কার হবে। পুকুরের ঘোলা পানি পরিষ্কার হবে। ঠিক আছে? এছাড়া আরো অন্যান্য পদ্ধতি থাকতে পারে। 3টির কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে চুন প্রয়োগ করতে হবে শতক প্রতি 1 থেকে 2 কেজি। তারপরে হচ্ছে শতক প্রতি পুকুরের পানির 30 সেন্টিমিটার গভীরতার জন্য 240 গ্রামের ফিটকিরি প্রয়োগ করতে হবে। 3 নাম্বার, সবচেয়ে সহজ প্রযুক্তি 12 কেজি খড় পুকুরের পানিতে রাখা। এই 3টি প্রযুক্তির মাধ্যমে আমরা পুকুরের পানি কি করতে পারবো? স্বচ্ছ করতে পারবো, পরিষ্কার করতে পারবো, ঘোলা অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারবো। ঠিক আছে? 3 নাম্বার বলা হচ্ছে পুকুরের পানির অম্লত্ব ও ক্ষারত্ব। এই বিষয়টা কি? পুকুরের পানির পিএইচ কেমন মান নির্ণয় করে অম্লত্ব বা ক্ষারত্বের মাত্রা বোঝা যায়। তাহলে পুকুরের পানি পরিমাপ করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আমাদের একটু কি করতে হবে? এই বিষয়টা নোট রাখতে হবে। পিএইচ মিটারের সাহায্যে এটি নির্ণয় করা হয়। পিএইচ মান 7-এর কম হলে পানি অম্লীয় হয়, বেশি হলে ক্ষারীয় হয়। অম্ল মানে বুঝি, ক্ষার মানে বুঝি। আমার জিনিসগুলো দেখতে হবে, বুঝতে হবে। পিএইচ কত হলে অম্ল হবে, কত হলে ক্ষার হবে? 7-এর কম হলে, পিএইচ এর মান যদি 7-এর কম হয় তখন হবে কি? অম্লীয়, মানে অ্যাসিড টাইপের আর কি। তারপরে যদি কি হয়, এর বেশি হয় তাহলে ক্ষারীয় হবে। ঠিক আছে? পিএইচ এর মানের উপরে পানির গুণগত মানের একটা তারতম্য দেখাচ্ছে। পুকুরের পানিতে অম্লত্ব বা ক্ষারত্বের গ্রহণযোগ্য মাত্রা হলো 6.5 থেকে 8.5। তাহলে 6-এর কম হলেও সমস্যা, 8.5-এর বেশি হলেও সমস্যা। সর্বনিম্ন পিএইচ কত থাকতে হবে? 6.5। সর্বোচ্চ কত থাকতে হবে? 8 থেকে 8.5 পর্যন্ত, এর মধ্যে থাকতে হবে। আমরা একটা জিনিস তাহলে নোট করো, এই জিনিসটা আমরা জানলাম। পানির পিএইচ, পুকুরের পানির পিএইচ কত থেকে কত হলে সেটা সহনীয় বা গ্রহণযোগ্য মাত্রা? 6.5 থেকে 8.5 পর্যন্ত। অম্লত্ব বা ক্ষারত্ব গ্রহণযোগ্য মাত্রার কম বা বেশি হলে মাছ চাষে সমস্যার সৃষ্টি হয়। যেমন কম হলে মাছের ফুলকায় পচন ধরে, আর বেশি হলে মাছের খাদ্য চাহিদা কমে যায়। তাহলে কমলেও একটা সমস্যা আছে, বেশি হলেও একটা সমস্যা আছে। কমলে কি সমস্যা? মাছের ফুলকায় পচন ধরবে, আর বেশি হলে মাছের খাদ্য চাহিদা কম। ঠিক আছে? এবং মাছ দুর্বল হয়ে পড়ে, ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হয়। পুকুরের পানির অম্লত্ব বা ক্ষারত্ব স্বাভাবিক মাত্রায় আনার জন্য নিচের পদ্ধতিগুলো প্রয়োগ করা যায়। আমরা পিএইচ, যখন পানির পিএইচ জানতে পেরেছি 6-এর নিচে 8.5-এর উপরে, তখন আমাদের কি করতে হবে? নিম্নোক্ত পদ্ধতিগুলো প্রয়োগ করতে হবে। 1 নাম্বার, চুন প্রয়োগ। কি বলতে হবে? কি করতে হবে? চুন প্রয়োগ করতে হবে ওই পিএইচ ঠিক রাখার জন্য, 6.5 থেকে 8.5-এর মধ্যে রাখার জন্য 1 নাম্বার চুন প্রয়োগ করতে হবে।
অম্লত্ব বেড়ে গেলে শতক প্রতি 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করতে হবে। যদি কি হয়ে যায়, অম্লত্ব বেড়ে যাবে কখন, 7-এর নিচে হলে, যেটা বলা হচ্ছে 6.5 থেকে যদি পানির পিএইচ কমে আসে, তখন আমাদের কি করতে হবে, 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করতে হবে। 2 নাম্বার, তেঁতুল বা সাজনা গাছের ঢাল ব্যবহার। সেটা কেমন, খারত্বের মাত্রা বেড়ে গেলে 8.5 থেকে উপরে চলে গেলে পুকুরের পানিতে 3 থেকে 4 দিন তেঁতুল বা সাজনা গাছের ঢাল ভিজিয়ে রাখা। বোঝা গেছে? তার দুইটা পদ্ধতির কথা এখানে বলা হয়েছে, চুন প্রয়োগ এবং তেঁতুল বা সাজনা গাছের ঢাল ব্যবহার। দুই পদ্ধতিতে আমরা দুটি কাজ করতে পারি। অম্লত্ব বেড়ে গেলে এক কাজ, খারত্ব বেড়ে গেলে আরেক কাজ। অম্লত্ব বেড়ে গেলে কি করব, চুন প্রয়োগ করব এটাকে পিএইচ সহনীয় পর্যায়ে আনার জন্য। আর যদি খারত্ব বেড়ে যায়, তখন আমাকে কি করতে হবে, তেঁতুল বা সাজনা গাছের ঢাল ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করব, ওই পানির পিএইচটা, পানির গুণগত মানটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য, অর্থাৎ 8.5-এর নিচে আনার জন্য। তাহলে আমি একটু যদি প্রশ্ন করি তোমাদেরকে, পানির পিএইচ সহনীয় পর্যায়ে কত থেকে কত, 6.5 থেকে 8.5। এর উপরে গেলে কি হবে, ক্ষারীয়, নিচে গেলে অম্লীয়। আচ্ছা, 4 নম্বর বলা হচ্ছে পানির উপর সবুজ শ্যাওলার স্তর। পুকুরের পানিতে সবুজ শ্যাওলার স্তর পড়েও পানির গুণাগুণ নষ্ট হয়। তাহলে পানির গুণাগুণ নষ্ট হওয়ার 4 নম্বর পদ্ধতি হচ্ছে কি, আর 4 নম্বর কারণ হচ্ছে কি, পানির উপর সবুজ শ্যাওলার স্তর। তোমরা একটু খেয়াল করলে দেখবে আশেপাশে অনেক পুকুর এই সিজনে কি হয়, ছোট ছোট কচুরিপানা বা বিভিন্ন শ্যাওলা পরে কি হয়, পানিগুলো নষ্ট হয়। পুকুরের পানিতে সবুজ শ্যাওলার স্তর পড়েও পানির গুণাগুণ নষ্ট হয়, এতে পানির রং ঘন সবুজ হয়। ফলে মাছের স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটে, শ্যাওলা পচে পানিতে অক্সিজেনের অভাব ঘটে। তাহলে শ্যাওলা পচলে প্রথমত আমরা কি দেখতে পাবো, অক্সিজেনের ঘাটতি। অক্সিজেনের ঘাটতির কারণে পুকুরে কি হয়, মাছ উপরে উঠে আসে এবং এগুলো কি করে, অনেক সময় বেশি অক্সিজেনের অভাব ঘটলে মাছ মারা যায়। ঠিক আছে, অতঃপর মাছ পানির উপরিভাগে খাবি খায়। ওই যে যেটা বলেছিলাম, অক্সিজেনের অভাবে ঘটবে। পানির এই অবস্থা থেকে বাঁচার জন্য নিচের উল্লেখিত পদ্ধতিগুলো ব্যবহার করা যেতে পারে। 1 নাম্বার, তুঁতে বা কপার সালফেট প্রয়োগ। 1 নম্বর পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি, শতক প্রতি 12 থেকে 15 গ্রাম তুঁতে বা কপার সালফেট প্রয়োগ করা। এই পদ্ধতি প্রয়োগ করতে পারি। 2 নম্বর, সোন প্রয়োগ। শতক প্রতি 1 কেজি সোন প্রয়োগ করেও সুফল পাওয়া যায়। ঠিক আছে, এই দুটি পদ্ধতির কথা এখানে উল্লেখ করা হয়েছে। এই পদ্ধতিগুলো অবলম্বন করে, প্রয়োগ করে পানির সবুজ শ্যাওলার স্তর আমরা প্রতিরোধ করতে পারি। এবার জানবো উদ্ভিদ ও পানির বংশবৃদ্ধিতে ব্যবহৃত কৃষি প্রযুক্তি। এই শিরোনামের আলোকে 5ম পাঠ, বীজ উৎপাদন প্রযুক্তি। উদ্ভিদের বংশবৃদ্ধিতে প্রথম যে প্রযুক্তির কথা বলতে হয় তা হচ্ছে উচ্চ ফলনশীল জাতের বীজ। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান শাকসবজি, গম, সরিষা, আলু ইত্যাদি ফসলের অনেক উন্নত উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন করেছে। আমি একটু যদি প্রশ্ন করি তোমাদেরকে, উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন কোন প্রতিষ্ঠান করেছে, তাহলে কি হবে, বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান। অথবা এটাও বলতে পারি, বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কোন কোন উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন করেছে। তাহলে কি হবে সেটা, শাকসবজি, গম, সরিষা, আলু ইত্যাদি। শাকসবজির মধ্যে টমেটো, বেগুন, লাউ, ফুলকপি, বাঁধাকপি, মরিচ এইসবের নাম উল্লেখযোগ্য। ফসলের মধ্যে কি হবে, গম, সরিষা, আলু। আর শস্যের মধ্যে কি হবে, শাকসবজি, টমেটো, বেগুন, লাউ। এখানে যা যা উল্লেখ হয়েছে এগুলো। আচ্ছা, এসব উন্নত জাতের সবজির বীজ কৃষকেরা পাচ্ছেন এবং ব্যবহার করছেন। গ্রীষ্মকালেও টমেটো চাষ করতে পারছেন, 12 মাসে বেগুন ও লাউয়ের চাষ করছেন, আরো কত কি। এর ফলে কৃষকেরা ভালো আয় করছেন। আচ্ছা, তাহলে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান যে কাজটি করেছে, উচ্চ ফলনশীল বীজের জাতের কি করেছে, ফসলের উদ্ভাবন করেছে, ফসলের বীজ উৎপাদন করেছে, যেগুলোর কারণে 12 মাসেই বেগুন ও লাউয়ের চাষ হয়, টমেটোর 12 মাস চাষ হয়। সারা মাসে আমরা সারা বছর কি পাচ্ছি, টমেটো পাচ্ছি। এগুলোর পেছনের কারণ কি, কারণ হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই ধরনের উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবন করেছে। বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান এই পর্যন্ত
78টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান এ পর্যন্ত কতটি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে, কি হবে? 78টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এর সাথে আরো ধানের জাত যুক্ত করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান। উচ্চ ফলনশীল ধানের জাতের অবদান হিসেবে বলা যায় বাংলাদেশ এখন প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নিচে কয়েকটি ধানের জাতের নাম উল্লেখ করা হলো। আউশ, BR9 সুফলা, BR14 গাজী, BR16 শাহী বালাম ইত্যাদি। যদি বলা হয় গাজী কি, BR14 ধান, আউশ ধান, BR14 আউশ ধান, ঠিক আছে। আমন, BR11 মুক্তা, বৃধান 30, বৃধান 33, বৃধান 40, বৃধান 44 ইত্যাদি। এগুলো আমন মৌসুমে হয়। এগুলো 3 ধরনের মৌসুমের কথা বলা হচ্ছে। বোরো মৌসুমে কি ধান? বৃধান 28, বৃধান 29, বৃধান 36, বৃধান হাইব্রিড 1, বৃধান 50, বাংলামতি ইত্যাদি। বীজ উৎপাদন একটি প্রযুক্তিগত কর্মকাণ্ড। বীজ উৎপাদনের প্রথম কাজ হলো বীজের গুণাগুণ সংরক্ষণ করা। তাই কৃষি বিজ্ঞানীরা অবিরাম ফসলের জাতের বংশবৃদ্ধি ও গুণাগুণ সংরক্ষণের ব্যাপারে কি করছে, চিন্তা ভাবনা করছেন এবং নতুন নতুন প্রযুক্তি সংযোগ করছেন। বীজ উৎপাদন প্রযুক্তি বলতে মানসম্মত বীজ উৎপাদন ব্যবস্থাপনা সংরক্ষণকে বুঝায়। যদি বলা হয়, প্রশ্ন হয় বীজ উৎপাদন পদ্ধতি বলতে কি বুঝো, তখন কি লিখবে? বীজ উৎপাদন প্রযুক্তি বলতে মানসম্মত বীজ উৎপাদন ব্যবস্থাপনা ও সংরক্ষণকে বোঝায়। মানসম্মত বীজ উৎপাদনের জন্য বিজ্ঞানীরা নিচে উল্লেখিত শর্তসমূহ মেনে চলার পরামর্শ দিয়েছেন। 1 নম্বরে বীজের বিশুদ্ধতা সংরক্ষণ। বীজের পরিচিতি এর জন্মসূত্র থেকে, অতএব বীজ উৎপাদনের সময় লক্ষ্য রাখতে হবে যে যেন আকাঙ্ক্ষিত বীজের সাথে অন্য জাতের বীজের মিশ্রণ না ঘটে, ঠিক আছে। 2 নম্বর বীজ ফসলের পৃথকীকরণ। বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে রাখার নামেই পৃথকীকরণ, ঠিক আছে। যেখানে আমি ফসল ফলাবো সেখানে ফসল, যেখানে আমি দান করবো সেখানে দান, যেখানে তুমি অন্যান্য এরকম আর কি নিরাপদ দূরত্ব বজায় রাখা অনেক সময় সম্ভব হয় না। তাই বীজ ফসলের চারিদিকে বর্ডার লাইন হিসেবে একই ফসলের চাষ করতে হয়। এতে পরাগায়নের সম্ভাবনা থাকে না। 3 নম্বর বলা হচ্ছে বীজ শোধন। বীজ জীবাণু বহন করতে পারে, সেজন্য জমিতে বপনের আগে বীজ শোধন করে নিতে হবে। শোধন মানে ভিজিয়ে নেয়া, ধুয়ে নেয়া। বীজ শোধন করার জন্য অনেক ওষুধ ব্যবহার করা হয়, যেমন গ্রানোসান M, বিটাব্যাক্স 200 ইত্যাদি। তাহলে বীজ শোধনের জন্য কোন কোন ঔষধ ব্যবহার করা হয়? কোন কোন ওষুধ? গ্রানোসান M, বিটাব্যাক্স 200 ইত্যাদি। 4 নম্বর বীজ বপন পদ্ধতি। বীজ সময় মতো বপন করতে হবে, আর বীজ বপনের সময় জমিতে যথেষ্ট রস থাকা প্রয়োজন। সাধারণত বীজ ফসল নির্দিষ্ট দূরত্বের লাইনে বপন করা ভালো। লাইনে বীজ বপনের জন্য বীজ বপন যন্ত্র ব্যবহার করা যেতে পারে। দেখো রগিং, বীজের জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য রগিং একটি জরুরি কাজ। রগিং অর্থ হচ্ছে আকাঙ্ক্ষিত বীজের গাছ ছাড়া আগাছা সহ অন্য যে কোনো অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড় সহ তুলে ফেলা। ফুল আসার আগেই অনাকাঙ্ক্ষিত গাছ রগিং করা ভালো। তাহলে রগিং জিনিসটা কি, যদি কেউ জিজ্ঞেস করে বা তুমি নিজে নিজে প্রশ্ন করে যদি জানতে চাও তা রগিং কি, তাহলে কি বলতে হবে? রগিং অর্থ হচ্ছে কি আকাঙ্ক্ষিত বীজের গাছ ছাড়া আগাছা সহ অন্য যে কোনো অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড় সহ তুলে ফেলাই কি রগিং। 6 নম্বর আন্তঃপরিচর্যা। বীজের জমি আগাছা মুক্ত রাখতে হবে। 2 যথাসময়ে কীটপতঙ্গ দমন করতে হবে। 3 পরিমাণ মতো পানি সেচ দিতে হবে। 7 নম্বর
বীজ ফসল কর্তন। বীজ যখন পরিপূর্ণভাবে পরিপক্ক হয় ও বৃষ্টি বাদলে ক্ষতির সম্ভাবনা থাকে না, তখনই বীজ ফসল কর্তন করতে হয়। বীজ ফসল কাটার সময়, কাটার পর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাড়াই ঝাড়াই করতে হবে। আচ্ছা, কখন করতে হবে এর একটা নির্দিষ্ট এখানে সময় উল্লেখ করা আছে। বীজ শুকানো ও সংরক্ষণ। বীজ কিভাবে শুকাবে, সংরক্ষণ করবে, এখানে বিস্তারিত আছে। বীজ এমনভাবে শুকাতে হবে যাতে বীজে অতিরিক্ত আর্দ্রতা না থাকে, মানে শুকনো বীজটা শুকনোই করতে হবে। যেমন ধানের বীজে শতকরা 12 ভাগ আর্দ্রতা থাকতে পারে। ভালোভাবে শুকানোর পর বীজ সংরক্ষণের জন্য মাটি অথবা ধাতব পাত্রে রাখতে হবে। পাত্রটি অবশ্যই শুষ্ক পরিচ্ছন্ন হতে হবে, বীজে যাতে কীটপতঙ্গ আক্রমণ করতে না পারে সেজন্য ম্যালাথিয়ন স্প্রে ব্যবহার করা যেতে পারে। এক ধরনের স্প্রের কথা এখানে বলা হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচার জন্য কোন স্প্রে ব্যবহার করবে? ম্যালাথিয়ন। কি হবে? ম্যালাথিয়ন। মানসম্মত বীজের উৎপাদন। মানসম্মত বীজ 3 ধাপে উৎপাদন করা যায়। 1, মৌল বীজ, ভিত্তি বীজ, প্রত্যয়িত বীজ। এখানে একটা পাশের চিত্র দেখতে পাচ্ছি। প্রত্যয়িত বীজ কেমন, কিভাবে উৎপাদন করবে? এখানে এটা কি থলের সুতা বোঝায়। আচ্ছা, সিলমোহর বিশুদ্ধতার হার 90%, প্রত্যয়িত বীজ উৎপাদনের তারিখ। এখানে একটা সুন্দর পদ্ধতি দিয়েছে, এই পদ্ধতি তোমরা খেয়াল করবে। কৃষকের প্রত্যয়িত বীজ ছাড়া অন্য বীজ ব্যবহার করা উচিত নয়। যদি কেউ ফসল উৎপাদনে প্রত্যয়িত বীজ ছাড়া সারহীন বীজ ব্যবহার করেন তবে ফসল ভালো না হওয়ার আশঙ্কা বেশি। অনেক পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞরা প্রত্যয়িত বীজ ব্যবহারের অনুমোদন প্রদান করেন। নিচে বীজ উৎপাদনের ধাপগুলো আলোচনা করা হলো। মৌল বীজ। 3 ধরনের বীজের কথা যেগুলো বলা হয়েছে। 1 নম্বর বীজ, উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ বংশগত গুণাগুণ সম্পন্ন যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে। মৌল বীজ সাধারণত কম পরিমাণে উৎপাদন করা হয়, এই বীজ বিক্রয়যোগ্য নয়। কোন বীজ বিক্রয়যোগ্য নয়? মৌল বীজ। কোন বীজ? মৌল বীজ। ভিত্তি বীজ। বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের খামারে বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রণ পরিবেশে মৌল বীজ থেকে যে বীজ উৎপাদন করা হয় তাকে ভিত্তি বীজ বলা হয়। মৌল বীজ হচ্ছে বিজ্ঞানীরা ব্যবহার করবে, ভিত্তি বীজ কারো উৎপাদনকারী প্রতিষ্ঠানের খামারে ব্যবহার করবে। তাহলে প্রত্যয়িত বীজ কি? প্রত্যয়িত বীজ হচ্ছে ভিত্তি বীজ থেকে যে বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে যে বীজ উৎপাদন করা হয় তাকে প্রত্যয়িত বীজ বলা হয়। প্রত্যয়িত বীজ হচ্ছে কি? প্রথম সর্বোচ্চ বীজ হচ্ছে মৌল বীজ, মৌল বীজের পরে ভিত্তি বীজ, ভিত্তি বীজের পরে হচ্ছে কি? প্রত্যয়িত বীজ। তাহলে কোন বীজ রোপণ করবো? মৌল বীজ না, মৌল বীজ তো তুমি পাবেই না, প্রত্যয়িত বীজ রোপণ করতে হবে। ভিত্তি বীজও পাওয়া যাবে না। ভিত্তি বীজ কারা পাবে? খামারের যারা খামারি তারা পাবে। আচ্ছা, এই বীজ কৃষকদের ব্যবহারের জন্য অনুমোদন সংস্থা অনুমোদন প্রদান করে। প্রত্যয়িত বীজ কৃষকদের নিকট বিক্রি করা হয়। আচ্ছা, বীজ হতে চারা উৎপাদন। সময় আছে? আচ্ছা, সময় আর নেই, আমরা আর সামনে আগাচ্ছি না। তবে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি করো। কারো কোনো প্রশ্ন আছে? তাসফিন, আবু মেহরাজ, আলিম, প্রিন্স, রায়হান, কাইয়ুম হাসান, রাকিবুল হাসান। আপনার প্রশ্ন করেন না স্যার, প্রশ্ন আছে? আমাদের নাই। না স্যার। ঘুমাচ্ছিল নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছ? ক্লাসে ঘুমাচ্ছ মনে হয় নাকি? মানে কাঁথামুড়ি দিয়ে একদম শীতের দিনে, সরি বৃষ্টির দিনে ঘুমিয়ে ক্লাস করতেছ মনে হচ্ছে আমার। তাদের এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে, কেমন? আমরা আশা করছি তোমরা আগামী দিনগুলো কি হবে এই সহযোগিতাটা করবে। ঠিক আছে? যারা ক্লাসে যুক্ত ছিল সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা থাকলো। পরীক্ষা তোমরা ভালো রেজাল্ট করবে, শীট ফলো করবে। শীট দেওয়া হয়েছে, শীটটা খুবই ইফেক্টিভ। ঠিক আছে? তোমরা সকলে শীট ফলো করবে, মনে থাকবে তো? আশা করছি সকলেই ক্লাসের লেকচারটা খেয়াল করেছো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো নোট করতে বলেছো নোট করেছো। পরীক্ষায় ভালো ফলাফল বয়ে আনো। তোমরা সকলে সুস্থ থাকো, পরিবারের সবাই সুস্থ থাকো।
ছাত্রদের জন্য দোয়া করবে, আগামী দিনে ক্লাস করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।